এদিকে আবারও স্বমহিমায় ফিরছে আওয়ামী লীগ, অংশ নেবে নির্বাচনেও। বিপুল ভোটে জয়ী হয়ে আবারও সরকার গঠন করবে। আওয়ামী লীগের জন্য আবারও এক বিশাল সুখবর। এবার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ইউনূসকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পষ্ট বার্তা। অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি, কেউ নিঃশেষও করতে পারেনি। আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শ নিয়েই এগিয়ে গেছে, সেটা বঙ্গবন্ধুর চিন্তা চেতনা নিয়ে। এটাই হচ্ছে বাস্তবতা। এদিকে হাওয়া ভবন থেকে দুর্নীতির চ্যাম্পিয়নশিপ, তারেক রহমান ও 2001 সাল থেকে 2006 সালের রাষ্ট্রীয় বিপর্যয়ের অন্ধকার অধ্যায়। ব্রিটিশ পার্লামেন্টে এক অনুষ্ঠানে বলা হয়েছে যে আওয়ামী লীগের কয়েক কোটি সমর্থকের ভোটাধিকার হরণ করে যদি বাংলাদেশে নির্বাচন হয়, সমর্থকদের ভোটাধিকার বঞ্চিত করে নির্বাচন হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘিত হবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এদিকে এবার আসল চেহারা প্রকাশ্যেই। নাইদ হাসনাদের পেছনের শক্তি কারা, বাংলাদেশে গভীর ষড়যন্ত্রের পর্দাফাঁস, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। এদিকে আবারও মাঠে নামলো আওয়ামী লীগ। অলিতে গলিতে ঝটিকা মিছিল, জয়ের হুঁশিয়ারির পরই অ্যাকশন শুরু। লড়াই কি তবে অনিবার্য? এদিকে আবারও স্বমহিমায় ফিরবে আওয়ামী লীগ, অংশগ্রহণ করবে নির্বাচনেও। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আবারও সরকার গঠন করবে। আবারও আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর। এবার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ইউনূসকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পষ্ট বার্তা। বাংলাদেশের রাজনীতিতে চলমান অনিশ্চয়তা ও অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই প্রকাশ্য রূপ নিচ্ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রভাবশালী সাংসদের পাঠানো এক চিঠিতে সেই উদ্বেগ শুধু কূটনৈতিক ভাষার নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বার্তায় রূপ নিয়েছে। চিঠিতে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বানের পাশাপাশি আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিতপূর্ণ দাবি উঠে এসেছে, যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অবস্থানের একটি পরিষ্কার প্রতিফলন। যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি ডাব্লিউ মিক্স ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা এবং র্যাঙ্কিং মেম্বার সিডনি কামালেগার ডব যৌথভাবে এই চিঠি পাঠান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। চিঠির ভাষা বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে কোনো বড় রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক বলে মনে করেছে। আওয়ামী লীগের নাম সরাসরি উল্লেখ না থাকলেও একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা সংক্রান্ত উদ্বেগের ইঙ্গিত রাজনৈতিকভাবে অস্পষ্ট নয়। কংগ্রেস সদস্যদের মতে অংশগ্রহণমূলক রাজনীতি ছাড়া নির্বাচন অর্থবহ হতে পারে না, আর প্রতিযোগিতাহীন নির্বাচন শেষ পর্যন্ত বৈধতার সংকটে পড়ে। এই বার্তার সময় নির্বাচন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রশ্নটি দেশীয় রাজনীতিতে যেমন বিতর্ক তৈরি করেছে, তেমনি আন্তর্জাতিক অংশীদারদের কাছেও একটি বড় পরীক্ষা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের প্রশ্নে সক্রিয় অবস্থানে রয়েছে। ফলে আওয়ামী লীগের মতো একটি প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়া থেকে কার্যত বাদ দেওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে ভালো চোখে দেখা হচ্ছে না। এই বাস্তবতা চিঠির প্রতিটি লাইনে স্পষ্ট। এদিকে হাওয়া ভবন থেকে দুর্নীতির চ্যাম্পিয়নশিপ, তারেক রহমান ও 2001 সাল থেকে 2006 সালের রাষ্ট্রীয় বিপর্যয়ের অন্ধকার অধ্যায়, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। এই প্রজন্মের বড় একটি অংশ জানে না কেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান 18 মাস কারাবন্দী ছিলেন, কেন তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল, কেন মুচলেকা দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল।
এবং কেন সে সময় বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে দুর্নীতির চ্যাম্পিয়ন রাষ্ট্রে পরিণত হয়েছিল? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 2001 সাল থেকে 2006 সালের বিএনপি ও জামায়াত জোট সরকারের শাসনামলে গড়ে ওঠা প্রতিটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও রাষ্ট্রীয় অপশাসনের কাঠামোর ভিতরে। সে সময় হাওয়া ভবন নামে পরিচিত একটি অঘোষিত ক্ষমতা কেন্দ্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যার নেতৃত্বে ছিলেন তারেক রহমান। সরকারি নিয়োগ, বদলি, ঠিকাদারি, বড় প্রকল্পের অনুমোদন সবকিছু নির্ধারিত হতো এই হাওয়া ভবন থেকে। নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও রাষ্ট্র কার্যত পরিচালিত হয়েছে একটি পারিবারিক ও দলীয় ছায়া কেন্দ্রের নির্দেশে, যা সাংবিধানিক শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করে। 2004 সালে 21শে আগস্ট আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা সেই সময় রাষ্ট্রীয় সহিংসতার সবচেয়ে ভয়াবহ দৃষ্টান্ত। শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো ওই হামলায় আইবি রহমান সহ 24 জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন। পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় এটি স্পষ্ট হয় যে এই হামলা কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনা ছিল না, বরং রাষ্ট্রীয় ক্ষমতার ভিতরে থাকা শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয়ে সংগঠিত একটি রাজনৈতিক হত্যা চেষ্টা। একই সময়ে চট্টগ্রামে বিএম ডিপোতে ধরা পড়ে 10 ট্রাক অস্ত্র, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চোরাচালানের ঘটনা। তদন্তে উঠে আসে এসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কাছে পাঠানোর প্রস্তুতি চলছিল এবং এতে সরকারের গোয়েন্দা সংস্থা, শীর্ষ মন্ত্রী ও জোট সরকারের প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা ছিল। এই ঘটনা রাষ্ট্রীয় নিরাপত্তাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্নবিদ্ধ করে। দুর্নীতির আরেক বড় উদাহরণ ছিল নাইকো গ্যাস চুক্তি ও কয়লা খনি কেলেঙ্কারি। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে করা চুক্তি রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার ক্ষতি, পরিবেশ ধ্বংস হয় এবং অবৈধ সুবিধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এসব মামলায় খালেদা জিয়া সহ বিএনপি সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা অভিযুক্ত হন, যা সরকারের শীর্ষ পর্যায়ে দুর্নীতির গভীরতা প্রকাশ করে। এই সময় 2-in-1 বা একাধিক মন্ত্রণালয়ের একক দখলদারিত্ব ছিল সাধারণ চিত্র। বড় বড় প্রকল্পে 10 থেকে 20% কমিশনের অভিযোগ ছিল প্রকাশ্য গোপন বিষয়। রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্প পরিণত হয় ঘুষ ও কমিশন বাণিজ্যের উৎসে, আর জনগণের অর্থ লুটপাটের মাধ্যমে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা শক্তিশালী করা হয়। শিক্ষা ও প্রশাসনকেও দলীয়করণ ছিল চরম পর্যায়ে। বিসিএস সহ সরকারি নিয়োগে বিএনপি জামায়াতপন্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকদের চাকরি, পদোন্নতি ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়। মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয় হয়ে ওঠে রাষ্ট্রীয় সুযোগ পাওয়ার প্রধান শর্ত। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির স্বীকৃতি আসে আন্তর্জাতিক পরিসরে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত টানা 5 বছর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে চিহ্নিত হয়। এটি কোনো বিচ্ছিন্ন ব্যর্থতা নয়, বরং রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে বৈধ ও সংগঠিত করার ফল। এদিকে এবার আসল চেহারা প্রকাশ্যে। নাহিদ হাসনাতদের পেছনের শক্তি কারা? বাংলাদেশে গভীর ষড়যন্ত্রের পর্দাফাঁস, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আসল চেহারা বেরিয়েই গেল। জুলাই আন্দোলনে হামলাকারীরা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহদের। এবার জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে নাহিদ হাসনাতদের দল এনসিপি। একদিকে যেমন বৃহস্পতিবারে বাংলাদেশের 17 বছর পর পা রাখলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, অন্যদিকে ঠিক সেই সময়ই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দলের অনেকের সম্মতি থাকলেও একটি অংশের ভিন্ন মত আছে। জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা হবে কিনা তা 2-1 দিনের মধ্যেই পরিষ্কার হবে। এর আগে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার বিষয়টি আলোচনায় এসেছিল, তবে শেষ পর্যন্ত দুপক্ষের বোঝাপড়া হয়নি। এরপর জামায়াতের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। তাহলে কি জুলাই আগস্টের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে জামায়াত ইসলাম?